এডুকেটামের অনলাইন প্ল্যাটফর্মে তোমাদের সকলকে স্বাগত জানাই। তোমরা সকলেই জানো যে আসন্ন জানুয়ারি মাসে অনুষ্ঠিত হতে চলেছে রাজ্যের গ্রুপ সি এবং গ্রুপ ডি পরীক্ষা। সেইটাকে লক্ষ্য রেখে আমরা এনেছি প্র্যাকটিস সেট। আজ আমরা করব যে প্র্যাকটিস সেট নাম্বার 2। তো তোমরা অবশ্যই প্র্যাকটিস সেটগুলো প্র্যাকটিস করো এবং আমাদের প্রিভিয়াস যে প্র্যাকটিস সেট 1 হয়েছে সেটাও অবশ্যই একবার ভিডিওটা দেখে নাও। চলো সময় নষ্ট না করে আজকে আমরা প্র্যাকটিস সেট 2 সলভ করি। আজকে জিকের পোর্শনটা সলভ করব। তোমরা অবশ্যই আমার সাথে সাথেও তোমরাও জিনিসটা দেখো। তো চলো আমরা আজ প্র্যাকটিস সেট 2টাকে সলভ করি। চলো একটু ওয়েট করো। তোমরা সকলেই জানো যে গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাস সম্পর্কে তোমরা সকলেই অবগত। তবু তার পাশাপাশি আমি একটু বলে দিই তোমাদের গ্রুপ সি গ্রুপ ডি সিলেবাসে কী কী রয়েছে। রয়েছে জেনারেল অ্যাওয়ারনেস 20 নম্বরের, তার পাশাপাশি রয়েছে জেনারেল ইংলিশ এবং লজিক্যাল রিজনিং, অ্যারিথমেটিক সবই রয়েছে। আমাদের চ্যানেলে সব ক্লাসই আসবে, তোমরা সাথে থেকো। তো চলো আমরা আজ প্র্যাকটিস সেট 2টাকে একটু সলভ করি। একটু ওয়েট করো। প্র্যাকটিস সেট 2 আমরা দেখব। তো যেখানে তোমাদের আগের ক্লাসটা কেমন লেগেছে তোমরা কমেন্ট সেকশনে অবশ্যই জানাবে। চলো প্র্যাকটিস সেট 2 আমরা চলে এসেছি প্র্যাকটিস সেট 2-এ। তো প্র্যাকটিস সেট 2-এ আজকে 20টা কোয়েশ্চেন আছে জিকের। তো সেই কোয়েশ্চেনগুলো একটু দেখো কী ধরনের কোয়েশ্চেন আসতে পারে আসন্ন পরীক্ষাতে। প্রথম যে কোয়েশ্চেনটা আছে দেখো, ভারতের ম্যানচেস্টার বলা হয় কোন শহরকে? খুব পরিচিত একটা কোয়েশ্চেন, তোমরা এর সঙ্গে খুবই অবগত। তবু তোমরা আমার সাথে মেলাতে থাকো যে কোশ্চেনের উত্তর কী হবে। তো ভারতের ম্যানচেস্টার বলা হয় কাকে? না, সেটা হচ্ছে গুজরাটের আহমেদাবাদ শহরকে। গুজরাটের আহমেদাবাদ শহরকে ভারতের ম্যানচেস্টার বলা হয়। আর তোমরা সকলেই জানো যে তুলা বা কার্পাস চাষের জন্য মহারাষ্ট্র, গুজরাট ওই সাইডের যে কালো মৃত্তিকা খুবই উপযুক্ত। তো ভারতের ম্যানচেস্টার যেটা কার্পাস বা তুলা চাষ বা সেখান থেকে বিভিন্ন যে দ্রব্য তৈরি হয় তো তার সঙ্গে যুক্ত, সেই জন্য ভারতে তাকে ম্যানচেস্টার বলে অভিহিত করা হয়। খুব পরিচিত একটা কোয়েশ্চেন। তো সেক্ষেত্রে তোমরা উত্তর করবে আহমেদাবাদ, গুজরাট। তো চলো আমরা চলে আসছি তার পাশাপাশি। আচ্ছা আমরা এই কোশ্চেনগুলো একটু অপশানগুলো দেখি। যদি দেখো কলকাতায় একটা এয়ারপোর্ট আছে, সেই এয়ারপোর্টটা হচ্ছে নেতাজি সুভাষচন্দ্র বসুর নামে, নেতাজি সুভাষচন্দ্র বসুর যে নামে এয়ারপোর্ট আছে। আবার দিল্লিতে ইন্দিরা গান্ধী অর্থাৎ ভারতের প্রাক্তন যে প্রাইম মিনিস্টার ছিলেন ইন্দিরা গান্ধী, তার নামে দিল্লিতে ইন্টারন্যাশনাল এয়ারপোর্টও রয়েছে। তো এগুলো পাশাপাশি তোমাদের জানতে হবে আদার্স যে অপশানগুলো। নেক্সট তারপরে আমরা 2 নম্বর কোয়েশ্চেনে আসি। গঙ্গা অ্যাকশন প্ল্যান তৈরি হয়, 4টি অপশান দেওয়া আছে 1952, 64, 80 এবং 84 সাল। কোনটা এদের মধ্যে উত্তর হবে? তো গঙ্গা অ্যাকশন প্ল্যান এখানে যে অপশানটা দেওয়া আছে তো সেই অনুসারে উত্তর হওয়া উচিত 1984 সাল। কিন্তু অ্যাকচুয়ালি তোমরা যদি দেখো গঙ্গা অ্যাকশন প্ল্যান সেটা হচ্ছে অ্যাকচুয়ালি 1986 সাল। 1986 সালে সেটা লাগু হয়েছিল। কিন্তু যেখানে অপশান আছে কাছাকাছি অপশান বললে তো সেটা এখানে 1984 সাল তোমাকে করতে হবে। পরীক্ষার ক্ষেত্রে অনেক ক্ষেত্রে এরকম অপশানের 1 বছর 2 বছর এদিক ওদিক থাকলে ঘাবড়ানোর কিছু নেই, যেটা কাছাকাছি উত্তর সেটাই তোমরা করবে, তাহলেই ফুল মার্কস পাবে তোমরা। আচ্ছা চলে আসি 3 নম্বর কোয়েশ্চেনে। কলেরা একটি ড্যাশ ঘটিত রোগ। কলেরা একটি ড্যাশ ঘটিত রোগ, জীবন বিজ্ঞানের কোয়েশ্চেন, এটা লাইফ সায়েন্সের। তো এখানে উত্তর কি হবে? না এটা হচ্ছে ব্যাকটেরিয়া, ভিব্রিও কলেরি। ভিব্রিও কলেরি তোমরা নাম শুনে থাকবে। তো ব্যাকটেরিয়া একটি ঘটিত রোগ হচ্ছে যে কলেরা। তো যারা 2 অর্থাৎ বি অ্যান্সারটা করবে তারা কিন্তু পুরো ঠিক করবে। আচ্ছা নেক্সট পরে আমরা 4 নম্বর কোয়েশ্চেনে চলে আসি। বৃষ্টির জলে পুষ্ট একটি নদী হলো, এদের মধ্যে কোনটা বৃষ্টির জলে পুষ্ট নদী? তো 4টি অপশান দেওয়া আছে। তোমরা জানো যে 4টি অপশানের মধ্যে গঙ্গা, যমুনা, দামোদর আর ব্রহ্মপুত্র। এই 4টি অপশানের মধ্যে তোমরা ছোটবেলা থেকেই ভূগোল পড়ছো, তো আশা করি তোমরা অবগত উত্তরটা সম্পর্কে। তো উত্তর আর কিছুই হবে না, সেটা হচ্ছে দামোদর নদী, যারা ঝাড়খণ্ড থেকে সৃষ্টি হয়েছে সেই দামোদর নদী। তা উত্তর হবে এটা বৃষ্টির জলে পুষ্ট। বাকি অন্যান্য অপশানগুলো দেখো ব্রহ্মপুত্র, যমুনা এবং গঙ্গা, এরা সবই বরফ গলা জলে পুষ্ট। তো সেক্ষেত্রে উত্তর তোমাদের হয়ে যাবে দামোদর নদী। মানে যারা সি অপশানটি করবে তারা হচ্ছে একদম ঠিক করবে। নেক্সট 5-এ চলে আসি। ভারতীয় সংবিধানের কত নম্বর ধারায় মৌলিক দায়িত্ব উল্লেখ হয়েছে? এখন দেখো সংবিধানে মৌলিক কর্তব্য, মৌলিক অধিকার এগুলো সম্পর্কে তোমরা জানো, যারা পলিটিক্যাল সায়েন্স পড়েছো কম্পিটিটিভ এক্সামের জন্য, তো তোমরা সকলেই জানো। তো মৌলিক দায়িত্ব বলতে এখানে বলতে চাইছে যে নির্দেশমূলক নীতি বা যেটাকে আমরা বলি ডিপিএসপি, ডাইরেক্টিভ প্রিন্সিপাল অফ স্টেট পলিসি, যেটা কত নম্বর আর্টিকেলে রয়েছে, যার আর্টিকেল নাম্বার এটাও লিখে রাখতে পারো 36
থেকে হচ্ছে 51, অর্থাৎ আর্টিকেল নাম্বার 36 থেকে 51-র মধ্যে ডিপিএসপি উল্লেখ আছে। এবার এখানে দেখো মৌলিক দায়িত্ব যে কথাটা দেওয়া আছে সেটা কিন্তু ডিপিএসপির কথাই বলতে চেয়েছে। তো এখানে দেখো ডিপিএসপি যদি বলে তাহলে অপশান অনুযায়ী তুমি কি দেখতে পাচ্ছ, 36 থেকে 51-র মধ্যে একটাই অপশান আছে, সেটা হচ্ছে ধারা নম্বর 48-এর 1A, যেখানে তোমার দেখবে এখানে ফরেস্টকে কিভাবে বাঁচানো যায় বা ফরেস্টের সঙ্গে সম্পর্কিত বিভিন্ন যে অ্যানিমেল তাদের লাইফকে কি করে বাঁচানো যায় এই বিষয়ে ওই আর্টিকেলে উল্লেখ করা আছে। তো তোমার এইখানে অপশান অনুযায়ী 48A অর্থাৎ অপশান এ এটা উত্তর হবে। সংবিধানের কত নম্বর ধারায় ডিপিএসপি অর্থাৎ মৌলিক দায়িত্ব সেটা বলা আছে। নেক্সট, তারপরে 6 নম্বর কোয়েশ্চেনটায় আসি। ন্যাশনাল এডুকেশন পলিসি, আমরা প্র্যাকটিস সেট 1-এও ন্যাশনাল এডুকেশন পলিসির উপর একটা কোয়েশ্চেন পেয়েছিলাম, তোমরা অবশ্যই প্র্যাকটিস সেট 1টা দেখবে। চলে আসি 6 নম্বর কোয়েশ্চেনে, যেখানে ন্যাশনাল এডুকেশন পলিসির 5+3+3+4 এই যে কাঠামো নতুন যে সেন্ট্রাল গভর্নমেন্ট চালু করেছেন সেটা হচ্ছে ফাউন্ডেশনাল যে তোমার স্টেজ সেটা কত বছরে। তো ফাউন্ডেশনাল স্টেজ তোমরা বুঝতে পারছো, ফাউন্ডেশন, তারপর ফাউন্ডেশন হওয়ার পরই কোনো একটা বিল্ডিং ওঠে, সেটা সবাই জানো। তো ফাউন্ডেশনাল স্টেজ যেটা হচ্ছে প্রি প্রাইমারি প্লাস হচ্ছে ক্লাস 1 প্লাস ক্লাস 2, এই দুটোকে নিয়ে হয় ফাউন্ডেশনাল। তো সেক্ষেত্রে আমার লাগছে কত, 5 বছর। তো ফাউন্ডেশনাল এজ বা ফাউন্ডেশনাল স্টেজ সেটা বলতে আমাদের কত বছর বোঝাচ্ছে, 5 বছর। 3 বছর প্লাস 2 সেটা হচ্ছে 5 বছরের। তো ন্যাশনাল এডুকেশন পলিসি আগের দিনই বলেছি 2020 সালে যে কমিটির নেতৃত্বে হয়েছিল সেটা কস্তুরী রঙ্গন কমিটি, তো তার নেতৃত্বে এই কমিটিটা তোমরা একটু ভালো করে দেখে রাখবে, এই কোয়েশ্চেনটা খুব ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। নেক্সট, তারপরে 7-এর কোয়েশ্চেনে চলে আসি। দেখো ভারতীয় কন্যাদের বিবাহের আইন সিদ্ধ বয়স কত? ভারতীয় কন্যাদের বিবাহের আইন সিদ্ধ বয়স কত? এখনো পর্যন্ত এর যে বিবাহের বয়স কন্যাদের ক্ষেত্রে সেটা আছে 18 বছর। যদিও সরকার এটাকে 21 বছর করার একটা প্ল্যান রয়েছে, বাট সেটা এখনো আইন হিসাবে লাগু হয়নি। তো সেক্ষেত্রে 21 বছর আমি রাখ দিতে পারবো না। এখন তোমাকে প্রশ্নের ক্ষেত্রে 18 বছরই করতে হবে বিবাহের জন্য। কন্যাদের যে আইন সিদ্ধ বয়স সেটা হচ্ছে 21 বছর। অপশান বি যারা করবে তারা একদম সঠিক করবে। নেক্সট, 8-এ চলে আসি। কত্থক নৃত্যের উৎপত্তি কোথায়? এটা কত্থক হবে। কত্থক নৃত্যের উৎপত্তি কোথায়? এটা 4টে অপশান, উত্তর ভারত, দক্ষিণ ভারত, পূর্ব ভারত এবং পশ্চিম ভারত। তোমরা জানো এই ধরনের নৃত্য, ইনস্ট্রুমেন্ট বা বিভিন্ন ধরনের যে সঙ্গীত এই নিয়ে কিন্তু কোয়েশ্চেন আসবে। তো কত্থক নৃত্যে যদি বলে উৎপত্তি কোথায়, তো তোমাকে বলতে হবে উত্তর ভারত, অর্থাৎ আমাদের নর্দার্ন যে ইন্ডিয়া, সেই নর্দার্ন ইন্ডিয়াতেই হচ্ছে কত্থক যে নৃত্য তার হচ্ছে উৎপত্তি, এবং এখানেই সব থেকে বেশি এটা মানে চর্চার মধ্যে থাকে আর কি। তো সেই জন্য উত্তর হবে 8-এর এ। চলে আসি 9-এর কোয়েশ্চেনটায়। দেখো 9-এর কোয়েশ্চেন, 2023 সালের বিশ্বকাপ ক্রিকেটে বিজয়ী দল কোনটি? তো ক্রিকেট যারা দেখো, ফলো করো, তারা নিশ্চয়ই জানো যে বিশ্বকাপ ক্রিকেটের বিজয়ী দল 2023 সাল খুবই হার্টব্রেকিং ছিল, সেটা হচ্ছে ইন্ডিয়ানদের পক্ষে। কেন বলো তো? 2023 সালের বিশ্বকাপের আয়োজন করেছিল ইন্ডিয়া, এবং সেই আয়োজনে আমরা দেখেছিলাম যে গ্রুপ স্টেজ থেকে একেবারে ফাইনাল স্টেজ পর্যন্ত ইন্ডিয়া সব কটা ম্যাচেই জিতেছিল, কিন্তু খুবই দুঃখের বিষয় আমরা ফাইনালে হেরে গিয়েছিলাম। তো এখানে বিজয়ী দল বলেছে, তার মানে কোন দল জিতেছে? তাহলে উত্তরটা কি হবে? নিশ্চয়ই তোমরা বুঝতেই পারছো, অস্ট্রেলিয়ার কাছে আমরা হেরে গেছি। তো অস্ট্রেলিয়ার কাছে আমরা হেরে গেছিলাম, তো বিজয়ী দল হিসাবে আসবে অস্ট্রেলিয়ার নাম। তো অস্ট্রেলিয়া হচ্ছে এখানে বিজয়ী দল হিসাবে গণ্য হবে। তো অপশান বি 9-এর কোয়েশ্চেনে। 10-এ চলে আসি। ব্যাডমিন্টন কোর্টে কতজন খেলোয়াড় খেলে সিঙ্গেলসে? তাহলে ব্যাডমিন্টন খেলার সঙ্গে তোমরা পরিচিত এবং দেখেও থাকবে। তো ব্যাডমিন্টনে কি থাকে? সিঙ্গেলসে যদি বলে তাহলে কি হবে না, 2জন থাকে, দেখবে একজন এদিকে আর অপোনেন্ট একজন থাকবে, মানে 2জনের মধ্যে খেলাটা হয়। তাহলে কতজন খেলবে সিঙ্গেলসে? তাহলে অবভিয়াসলি 2জন হবে। ডাবলসও খেলা হয় অনেক সময়, তাহলে এক প্রান্তে 2জন আর এক প্রান্তে 2জন, তখন হলে 4জন হতো। কিন্তু এখানে মোট খেলোয়াড় যেহেতু জিজ্ঞেস করেছে, তাহলে সেক্ষেত্রে অপশান হবে সি, তার মানে 2জন খেলোয়াড়। আচ্ছা, 11 নম্বরে চলে আসি। ভারতের অর্থনীতিতে বর্তমানে বৃদ্ধির মূল যে চালিকা শক্তি সেটা কোনটা এদের মধ্যে বিবেচনা করা হয়? মানে ভারতের অর্থনীতি যদি বৃদ্ধি পেতে হয় তাহলে কোনটা তাকে কি করে, তাকে অনেক বেশি উৎসাহিত করে? তো অপশান দেখো, রপ্তানি, উপভোগ, কৃষিখাত নাকি ব্যাংক ঋণ। তো তোমরা বুঝতেই পারছো যে উপভোগ বা কনজামশন, যত বেশি কনজামশন বাড়বে তাহলে সেক্ষেত্রে অর্থনীতির বৃদ্ধি বা চালিকা শক্তি হিসাবে সেটা বৃদ্ধি তত বেশি হবে। তো অপশান অনুযায়ী আর কি উত্তর হবে? অপশান বি। আশা করি বুঝতে পারছো, উপভোগ বা কনজামশন। কনজামশনের পরিমাণ বাড়ালে অর্থনীতির বৃদ্ধিও কিন্তু দ্রুত গতিতে বাড়বে। আচ্ছা, নেক্সট, আমার সাথে সাথে তোমরাও মেলাও বিষয়টা। 12 নম্বর কোয়েশ্চেনটা একটু দেখো। ভারতীয় রুপিকে আন্তর্জাতিকভাবে ব্যবহারের জন্য নতুন ব্যবস্থা নিচ্ছে কোন সংস্থা? অর্থাৎ ভারতীয় রীতি মানে রুপির যে প্রমোশন
আন্তর্জাতিক ক্ষেত্রে, ইন্টারন্যাশনাল ক্ষেত্রে, সেখানে কে ব্যবস্থা নিচ্ছে যে ভারতীয় রুপির মাধ্যমে লেনদেন বাড়ুক, ব্যবসা বাড়ুক, বাণিজ্য বাড়ুক। তো সেক্ষেত্রে আন্তর্জাতিকভাবে ব্যবহারের জন্য যে সংস্থা এটাকে প্রমোট করছে, সেটার উত্তর কি হবে না, উত্তর হবে তোমাদের অপশান বি, অর্থাৎ আরবিআই। আরবিআই, রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, সে উদ্যোগ নিচ্ছে যে আন্তর্জাতিকভাবে ভারতীয় রুপির যেন মান বৃদ্ধি পায়। আচ্ছা, আরবিআই মানে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া, তোমরা সকলেই নামটার সঙ্গে পরিচিত। এবার আরবিআই সম্পর্কে একটা তথ্য বলি। আরবিআই কবে প্রতিষ্ঠা হয়, এটাও তো কোশ্চেনের ইম্পর্টেন্ট। 1 এপ্রিল, এটা যারা জানো না একটু দেখে নাও। 1 এপ্রিল 1935 আরবিআই প্রতিষ্ঠা লাভ করে। ঠিক আছে, প্রিলিমিনারি অবস্থায় আরবিআই হেডকোয়ার্টার ছিল কলকাতা, অর্থাৎ 1935-এ কলকাতা ছিল। পরবর্তীকালে সেটা মুম্বাইয়ে স্থানান্তর হয় 1937-এ। এটাও একটা কোয়েশ্চেন তোমার, 1937-এ সেটা ট্রান্সফার হয়ে যায়। প্রিলিমিনারি স্টেজে এটার হেডকোয়ার্টার ছিল কলকাতায়। ঠিক আছে, এই ইনফরমেশনগুলো তোমরা জেনে রাখবে। আচ্ছা, নীতি আয়োগ, এটা তোমরা ইকোনমিক্সে জানো যে প্ল্যানিং কমিশন বলে একটা কমিশন ছিল স্বাধীনতার পর থেকে। সেই প্ল্যানিং কমিশনটা উঠে গিয়ে পরে নীতি আয়োগ প্রতিষ্ঠা হয়। এটাও পরে যে নীতি আয়োগ কবে প্রতিষ্ঠা হয়, তার উত্তরটা জেনে রাখো যে 1 জানুয়ারি 2015, অর্থাৎ 1 জানুয়ারি 2015 হচ্ছে নীতি আয়োগের প্রতিষ্ঠা হয়। প্ল্যানিং কমিশন অ্যাবলিশড হয়ে যায় এবং সেখানে নীতি আয়োগ প্রতিষ্ঠা লাভ করে 1 জানুয়ারি 2015। আচ্ছা, চলো নেক্সট কোয়েশ্চেনে আসি, 13 নম্বর কোয়েশ্চেনে। আচ্ছা, 13 নম্বর কোয়েশ্চেন দেখো, সেফটি পিন, তোমরা সকলেই এটার সঙ্গে পরিচিত। সেফটি পিন এটা কে আবিষ্কার করে? 1 নম্বর সেটেও আমরা দিয়েছি এরকম আবিষ্কারক কে, এরকম একটা কোয়েশ্চেন আসতেই পারে তোমাদের, কারণ প্রিভিয়াস ইয়ারেও এই ধরনের কোয়েশ্চেনগুলো বিভিন্ন পরীক্ষায় এসেছে। তো এই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য তোমাদের পার্টিকুলার নামটা মনে রাখতে হবে, তাছাড়া আর কোনো উপায় নেই। তো সেক্ষেত্রে সেফটি পিন এর যে আবিষ্কর্তা সেটা হবে কি, অপশান ডি, অর্থাৎ ওয়াল্টার হান্ট। ইনি হচ্ছেন সেফটি পিন আবিষ্কার করেছেন। আচ্ছা, নেক্সট 14, ঊনবিংশ শতাব্দীর নবজাগরণের অগ্রদূত কাকে বলা হয়? 4টি অপশান দেখো, 4জনই তৎকালীন দিনের সমাজ সংস্কারক। সমাজ সংস্কারের ক্ষেত্রে এনাদের যথেষ্ট অবদান রয়েছে। তো নবজাগরণের অগ্রদূত, ইতিহাসের কোয়েশ্চেন, তোমরা জানো যাকে বলা হয় সেটা হচ্ছে রাজা রামমোহন রায়। রাজা রামমোহন রায়কে নবজাগরণের অগ্রদূত বলা হয় ঊনবিংশ শতাব্দী। আচ্ছা, রামমোহন রায়ের এই রাজা উপাধি কে দিয়েছিলেন, এটাও পরীক্ষায় আসে। তিনি হলেন মুঘল সম্রাট দ্বিতীয় আকবর। মুঘল সম্রাট দ্বিতীয় আকবর তিনি এই টাইটেলটা দিয়েছিলেন। দ্বিতীয় আকবর, সেটা রাজা, এই যে টাইটেলটা সেটা দিয়েছিলেন দ্বিতীয় আকবর রামমোহন রায়কে। তো সেটাও তোমরা জেনে নেবে। তো অপশান হচ্ছে এ উত্তর। নেক্সট 15, ডন সোসাইটি প্রতিষ্ঠা কে করেছিলেন? ডন সোসাইটি দেখো, 4টি অপশান, রাসবিহারী বসু, সতীশচন্দ্র মুখোপাধ্যায়, অরবিন্দ ঘোষ এবং রাজা রামমোহন রায়। তো 1902 সালে ডন সোসাইটি প্রতিষ্ঠা হয়। 1902 সালে, তোমরা জানো তার 2-3 বছর পরেই আমরা বঙ্গভঙ্গ আন্দোলনের সূচনা পাই। বঙ্গভঙ্গ আন্দোলন 1905 লর্ড কার্জনের সময়। ঠিক আছে, আমরা প্রশ্নে আসি। ডন সোসাইটি 1902-এ প্রতিষ্ঠা। তো এই প্রশ্নের উত্তর কি হবে? এই প্রশ্নের উত্তর হবে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। যারা যারা সতীশচন্দ্র মুখোপাধ্যায় করবে তারা একদম ঠিক করবে কোয়েশ্চেনের অ্যান্সার। তো উত্তর হচ্ছে সতীশচন্দ্র মুখোপাধ্যায়। 15 নম্বর কোয়েশ্চেনে চলে আসি। 16 নম্বর কোয়েশ্চেনে। 16 নম্বর কোয়েশ্চেনটা দেখো, বলছে থানেশ্বর কাদের রাজধানী? আচ্ছা, থানেশ্বর শব্দটা শুনে তোমাদের একটা জিনিস মনে থাকার কথা, থানেশ্বর মানে হচ্ছে হর্ষবর্ধনের নামটা থানেশ্বরের সঙ্গে খুব যুক্ত। আর হর্ষবর্ধন মানেই সেখানে পুষ্যভূতি, তোমরা এই টাইটেলটা শুনে থাকবে যে পুষ্যভূতি। তো পুষ্যভূতি বংশের যে রাজা ছিলেন, যিনি হচ্ছে থানেশ্বরের রাজা, সেটা হচ্ছে অপশানটা কি হবে তাহলে পুষ্যভূতি। দেখো ডি অপশান যেটা আছে, তো ডি অপশান পুষ্যভূতি। থানেশ্বরের সঙ্গে হর্ষবর্ধন, হর্ষবর্ধনের সঙ্গে পুষ্যভূতি, তো অপশান কি হবে? ডি। আচ্ছা, চলো 17 নম্বর কোয়েশ্চেনে। 17 নম্বর কোয়েশ্চেন দেখো, ভারতীয় সংবিধানে 370 নম্বর ধারা কোন রাজ্যের ক্ষেত্রে প্রযোজ্য? এখন 370 নম্বর ধারা, এই ধারাটা কিন্তু খুব কন্ট্রোভার্সিয়াল একটা বিষয় ছিল, কারণ যে রাজ্যের সঙ্গে এটা জড়িত সেই রাজ্যের নাম তোমরা নানান রকম ক্ষেত্রে শুনে থাকবে। তো সেইখানে উত্তর হবে জম্মু কাশ্মীর। জম্মু কাশ্মীর বললে তোমাদের প্রাকৃতিক সৌন্দর্য মনে পড়ে, তার সাথে আর একটা মনে পড়ে টেররিজম। বছরখানেক আগেও যেখানে টেররিজমের সংখ্যা বা পরিমাণ ছিল প্রচুর পরিমাণে, এখন সেটা অনেকাংশে কমেছে। তবে কিছু এই 2025-এই তোমরা পেহেলগাম অ্যাটাক দেখেছো। তো সেই রাজ্যটা হচ্ছে জম্মু কাশ্মীর। সেখানে 370 ধারা একটা লাগু ছিল। এর পাশাপাশি আরেকটা ধারাও লাগু ছিল, সেটা তো মনে রাখবে 35-এ, কারণ জম্মু কাশ্মীরের ভারতীয় সংবিধানের পাশাপাশি আরেকটা ওদের স্পেশাল সংবিধান ছিল, যেটা পুরোপুরি অ্যাবলিস্ট করে দেওয়া হয়েছে। কবে অ্যাবলিস্ট করা হয়েছে এটাও করতে পারে, যে 370 ধারা কবে অ্যাবলিস্ট করা হয়েছে। তো সালটা হচ্ছে কত না 2019 সাল। 2019 সালে 370 ধারা আর 35-এ স্পেশাল প্রভিশন, যেটাকে পুরোপুরি অ্যাবলিস্ট করে দেওয়া হয়েছে ভারত সরকারের তরফ থেকে। ক্লিয়ার? আশা করি তাহলে উত্তর হবে কি এ।
আচ্ছা, চলে আসি 18 নম্বর কোয়েশ্চেনে। কোন রাজ্যের রাজ্যপাল সে রাজ্যের কোন বিভাগের আনুষ্ঠানিক প্রধান? তো রাজ্যপাল কোন একটা রাজ্যের কোন বিভাগের আনুষ্ঠানিক প্রধান? অর্থ, বিচার, শাসন, না কোনোটাই নয়? তাহলে তোমরা বুঝতে পারছো এখানে শাসন বিভাগ হবে, কারণ শাসন রাজ্যপাল, শাসন বিভাগে অর্থ বিভাগের সঙ্গে তার কোনো সম্পর্ক নেই, বিচার বিভাগ তো সম্পূর্ণ আলাদা জিনিস। তাহলে এখানে উত্তর হবে আনুষ্ঠানিক প্রধান। যদি বলে আনুষ্ঠানিক প্রধান, তাহলে সেক্ষেত্রে উত্তর হবে কি শাসন বিভাগ, মানে অপশান সি যারা উত্তর করবে তো সেটা হবে উত্তর। তো তোমরা এর পাশাপাশি বলো আমাদের পশ্চিমবঙ্গের বর্তমান রাজ্যপালের কি নাম, সেটা তোমরা কমেন্ট সেকশনে জানাবে। চলো 19 নম্বর কোয়েশ্চেনে আসি। 19 নম্বর কোয়েশ্চেনে হচ্ছে ভারতের প্রথম প্রেসিডেন্সি ব্যাংক কোথায় অবস্থিত হয়? ভারতের প্রথম প্রেসিডেন্সি ব্যাংক কোথায় অবস্থিত হয়? চারটি অপশান, মাদ্রাজ, দিল্লি, কলকাতা এবং হচ্ছে বোম্বে। তো প্রেসিডেন্সি ব্যাংক বললে তোমরা দু তিনটে জিনিস একটু মনে রাখো, যে একটা হচ্ছে ব্যাংক অফ বেঙ্গল, আর একটা হচ্ছে ব্যাংক অফ মাদ্রাস, আর ব্যাংক অফ বোম্বে। ঠিক আছে, তো ব্যাংক অফ বেঙ্গল, ব্যাংক অফ মাদ্রাস অ্যান্ড ব্যাংক অফ বেঙ্গল, এই ব্যাংক অফ বোম্বে, এই তিনটের মধ্যে প্রথম প্রেসিডেন্সি যে ব্যাংক সেটাকে হচ্ছে প্রতিষ্ঠা হয় কত? কলকাতা। পরবর্তীকালে অর্থাৎ 1921 সালে এই তিনটে ব্যাংক একসঙ্গে মার্জ হয়ে গিয়ে হয় ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া। আমি লিখে দিচ্ছি এখানে ইম্পেরিয়াল, IMPERIAL, ইম্পেরিয়াল ব্যাংক অফ ইন্ডিয়া, যেটা কবে হয়েছে? যেটা হয়েছে 1921 সালে, পরবর্তীকালে মার্জ হয়ে। কিন্তু ব্যাংক অফ বেঙ্গল, মাদ্রাস অ্যান্ড বোম্বে এই তিনটের মধ্যে প্রথম প্রেসিডেন্সি ব্যাংক যেটা প্রতিষ্ঠা হয় সেটা হচ্ছে যে কিন্তু কলকাতায় প্রতিষ্ঠা হয়। ক্লিয়ার? আচ্ছা, আজকে লাস্ট কোয়েশ্চেন যেটা দেখো, লাস্ট কোয়েশ্চেন, কম্পিউটারের সিডি চালাতে গেলে আমাদের কি প্রয়োজন? কম্পিউটার রিলেটেড কোয়েশ্চেন কখনো কখনো এসে যায়, তো সেক্ষেত্রে তোমাদের একটু পড়ে রাখতে হবে। তো কম্পিউটারের সিডি, কম্প্যাক্ট ডিস্ক যেটাকে বলে, তো চালাতে গেলে আমাদের কি প্রয়োজন? তো অবভিয়াসলি সেটা তোমরা সকলেই জানো হয়তো, সেটা হচ্ছে সিডি ড্রাইভ। এটা আমাদের দরকার কম্পিউটারে সিডি চালাতে গেলে। আজকের এই সেশনটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানাবে, আর এই ধরনের সেশন পেতে তোমরা আরও আগ্রহী কিনা সেটাও জানাও। আর যে কাজটা দিলাম তোমাদের হোম টাস্ক, সেটা অবশ্যই কমেন্ট সেকশানে জানাবে। আজকের মতো সেশনটা এখানেই শেষ হলো। তোমরা এই ধরনের ভিডিও লাগাতার পেতে থাকবে আমাদের চ্যানেলে, তোমরা আমাদের সাথে থেকো। ধন্যবাদ।